ভেতরের যে বুলেট বা প্যালেটের যে যন্ত্রণাটা আমি রাতে ঘুমাইতে পারি না, আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। আমরা ক্ষয় হয়ে গেছি, আমরা ত্যাগ করছি, আমি কয়দিন বাঁচবো আমি জানি না। আমার মনে হয় যে আমি যেই কয়দিন বেঁচে থাকবো এরকম ভাবে এই ব্যথার যন্ত্রণা সহিতই বেঁচে থাকবো। তখন আমার উপকমিটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো হেল্প বা কোনো যোগাযোগ করা হয় নাই। আমার যদি কোনো অপারেশন করা হয় দেখা গেছে যেটা হিতের বিপরীত হবে, আমার লাইফ রিস্ক বেড়ে যাবে। দ্বিতীয়ত যে আমাকে যে চিকিৎসার যে পন্থা যে ওয়েটা করবে, হয়তো বা লেজার ট্রিটমেন্ট হতে পারে বা জেনারেল সার্জারি হতে পারে, এইটাই আর কি খুবই রেয়ার কন্ডিশন, খুবই রেয়ার কন্ডিশনালি। তো দেখা গেছে যে যেখানে আমি কথা বলতে পারতেছি সেখানে যদি আমার কথা বলাটাই অফ হয়ে যায় সেখান থেকে কিন্তু চিকিৎসা করার কোনো মানে নাই। আর বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে এরকম আধুনিক চিকিৎসা পাওয়া হয়তো বা এটা আরও পরবর্তীতে হবে। আমি এখন যে শুধু স্বপ্নই দেখতে পারবো। ইভেন আমাকে যে কোনো ভালো কান্ট্রিতে রেফার করবে চিকিৎসার জন্য সেটাও আপাতত হয়ে উঠতেছে না। আমার ডে বাই ডে আমার ফিজিক্যাল কন্ডিশনগুলো আরও ক্রিটিক্যাল হচ্ছে। দেখা গেছে যে ভেতরের যে বুলেট বা প্যালেটের যে যন্ত্রণাটা এটা ভেতর থেকে ধীরে ধীরে আমাকে ক্ষুণ্ণ করে দেয়। আমি রাতে ঘুমাইতে পারি না, আমি কারোর সাথে শেয়ার করতে পারি না। শেয়ার করলেই মনে হয় যে এটা একটা ন্যাকামি। আমি আহত আর আমি ন্যাকামি করতেছি, বাট এই জন্য এই কথার জন্য আমি শেয়ার করতে পারি না। ডক্টরদেরকে শেয়ার করি, তারা নেফ্রোলজি থেকে ইউরোলজি থেকে সার্জারি ডিপার্টমেন্ট থেকে মেডিসিন ডিপার্টমেন্ট, শুধু ডিপার্টমেন্ট চেঞ্জ করে, বাট প্রপার ট্রিটমেন্টটা কোথায় গেলে পাবো এখন পর্যন্ত আমি এই কুল কিনারা খুঁজে পাইনি, হদিশটা খুঁজে পাইনি। আমার মনে হয় যে আমি যেই কদিন বেঁচে থাকবো এরকমভাবে এই ব্যথার যন্ত্রণা সহিতই বেঁচে থাকবো। কাজ আমি কোনো পেইন কিলার নিতে পারি না এখন, কাজ যেহেতু আমার প্রবলেমটা কিডনিতে, দেখা গেছে আমার ক্রিটিনিন হাই হয়ে যাবে, এটা আরও প্রবলেম। তো জাস্ট সহ্যই করা লাগবে, থাকবে প্রত্যাশা দিয়েই আমরা বেঁচে আছি। বিকজ আমাদের কোনো স্বপ্ন আকাঙ্ক্ষা তো বাস্তবিত হবে না বা হচ্ছে না, তো আশাবাদ নিয়েই বেঁচে আছি। হ্যাঁ, যেই দেশের স্বপ্ন দেখছি, যে সার্বভৌমত্ব, যে বৈষম্য বিরোধী স্বপ্ন দেখছি, হয়তো বা সেটা প্রপারভাবে হবে। যে একটা ফ্রিডম, যে একটা আশা, যে একটা প্রজন্ম আমরা আশা করছি আমাদেরকে নিয়ে শুরু, হয়তোবা আমি সেই প্রজন্মটা পাবো না, হয়তোবা আমাদের পরবর্তী প্রজন্ম সেটা পাক। আমরা ক্ষয় হয়ে গেছি, আমরা ত্যাগ করছি, আমি কয়দিন বাঁচবো আমি জানি না, কিন্তু আমাদের ছেলে মেয়ে, আমাদের প্রজন্মটা একটা খুব সুন্দর সুষ্ঠু একটা দেশে জন্মগ্রহণ করুক, বাস করুক। তাদের যাতে আমাদের মতো এরকম আক্ষেপ বা একটা ভেতর থেকে সেলফ কনফিডেন্সে ভোগানো লাগে যে আমি কিছু বলতে পারবো কিনা, আমি উপস্থাপন করতে পারবো কিনা। কাজ হচ্ছে, আমি আশাবাদী যে হবে, কিন্তু এই জিনিসটা কবে হবে হয়তো এটা আমাদের মৃত্যুর পর। আমরা অনেক আহতরা পাবো না, হয়তো বা অনেক শহীদের আক্ষেপ থাকবে, আফসোস থাকবে, এই দেশটা আমরা দেখতে পারবো না, কিন্তু আমি আশাবাদী। যে সিচুয়েশনটা, এটা খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করাই হয়েছে শুধু আহত এবং শহীদদের জন্য, আমাদের পাশে থাকার জন্য। বাট ব্যাপারটা এরকম, তাদের প্রতিবন্ধকতা অনেক। তারা একটা লিমিটেশন, তারা কাজ করতে নামছে, প্রপার নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে নামে নাই। তারা কাজ করতে নামছে, তারা প্রপার ভলেন্টিয়ার নিয়ে কাজ করতে নামে নাই। তারা কাজ করতে নামছে, তারা প্রপার ফান্ডিং নিয়ে কাজ করতে নামে নাই। তো যখন আমি তালিকাবদ্ধ হই তখন এর জন্য অনেক হ্যাসেল হ্যাম্পার করা লাগছে। আমি একটা আহত, উচিত ছিল তাদের আমার কাছে আসার, আমাদের কাছে আসার। তখন আমি মেডিকেল থেকে মাত্র বাসায় ফিরি, আমার সম্পূর্ণ ট্রিটমেন্টই হয়েছে প্রাইভেটে। তখন আমার উপকমিটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো হেল্প বা কোনো যোগাযোগ করা হয় নাই। আমার যত হ্যাসেল আমি প্রাইভেটলিই করছি। তো পরবর্তীতে তারা যখন আমাকে জানে, অনেক দিন পর, অনেক দৌড়াদৌড়ি করার পর তারা আমাকে 1 লাখ টাকার চেক দিছে। তার পরবর্তীতে যে সার্বিক সহযোগিতা বা দ্বিতীয় ধাপ বা অনেক প্রকল্প তারা গঠন করেছিল, ইভেন নিয়েছিল, অনেকে পেয়েছে, ইভেন অনেকে পায় নাই। তো তাদের এটা নিশ্চয় একটা নিশ্চিতকরণ করার প্রয়োজন ছিল যে দায়বদ্ধতাটা কার, তাদের। আমরা কি এই অসুস্থ শরীর নিয়ে যাব তাদের কাছে আমাদের চাহিদাগুলো পূরণ করতে বা আমাদের সমস্যাগুলো বলতে?